সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দুদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টিকে ঘিরে এক ধরনের নাটকীয়তা চলল। এরপরে সবাই জাতীয় ঐকমত্যের কথা বলল। সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবগুলো রাজনৈতিক দল বলতে একেবারে বড় রাজনৈতিক দল যেটি বিএনপি, ছোট না, এর পরের যে রাজনৈতিক শক্তির দিক থেকে এর পরের দলটি যেটি জামায়াতে ইসলাম, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছেন এনসিপি, তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এর পরদিন আমরা দেখলাম রবিবার তিনি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করছেন। এখন কথা হইল, শনিবার যে তিনি এতগুলো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, জাতীয় ঐকমত্য কি আসলো? সবাই কি একটা সিদ্ধান্তে আসতে পারলো? যদি আসতে না পারে তাহলে কি এই যে অচল অবস্থা, দেশ যে একটা স্থবির জায়গায় পড়ে আছে, সেখান থেকে কি উত্তরণ ঘটবে? এখান থেকে বাংলাদেশ শুধুমাত্র দুটা দিকে যাইতে পারে। এক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা চাচ্ছে সেই দিকে। দুই, অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছে সেটার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এক ধরনের ঐকমত্য তৈরি করে সেটা নিয়ে অন্য ডিরেকশনে যাওয়া। রাজনৈতিক দলগুলোর নির্বাচনের কথা বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটা টাইম ফ্রেম ঘোষণা করলেও তিনি স্পষ্ট দিন তারিখ ঘোষণা করেনি। রাজনৈতিক দলের এই যে নির্বাচনকে কেন্দ্র করেও তাদের মধ্যে বিভেদ রয়েছে। এখন দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির সঙ্গে দেখা করেছেন, বিএনপির সঙ্গে বৈঠক করেছেন, জামাতের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তারা বেরিয়ে যেটা বললেন, বিএনপি বলল তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, পাশাপাশি তারা 3 জনের পদত্যাগ চাইলেন। 2 জন ছাত্র উপদেষ্টা, খলিলুর রহমান সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি, তার সহ 3 জনের, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ চাইলেন। কেন? তারা মনে করছেন যে এই যে এনসিপি যে দলটি হলো, এই দলটির সঙ্গে তাদের এখনো, তাদের নেতাদের সঙ্গে যেহেতু তাদের আগে থেকেই সখ্যতার ছিল, যেহেতু তারা একসঙ্গে আন্দোলন করেছে, তার মানে তারা এখনো একই। অর্থাৎ তারা ক্ষমতায় থাকলে, তারা এখানে বসে থাকলে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম যদি সরকারে থাকে, তাহলে সরকারের নিরপেক্ষতা থাকে না। মূলত নিরপেক্ষতা না থাকার পেছনে তাদের ব্যাকআপ হইল যে এই দুজন এনসিপিকেই সমর্থন করছে, অর্থাৎ বা এই দুজন এনসিপি সমর্থিত। এটা হইল বিএনপির স্ট্যান্ড। আর খলিলুর রহমানের বিষয়ে তারা বলছেন তাকে নিয়ে হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, এবং তারা স্পষ্টত ডিসেম্বরের মধ্যেই, আরেকজন নেতা তো বললেন তার আগেও নির্বাচন সম্ভব। দ্রুত কিছু সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরি করে সেই সংস্কারগুলো সেরে ফেলে তারা ডিসেম্বর কিংবা তার আগেও নির্বাচন করে ফেলা সম্ভব বলে জানিয়েছেন। তবে তারা কোনো সায় পাননি। তারা বলেছিল প্রেস উইং থেকে হয়তো এই বিষয়ে কিছুটা জানানো হবে। প্রেস উইং এর যে ব্রিফিং ছিল সেখান থেকেও তেমন কিছু নির্বাচনের বিষয়ে স্পষ্ট কোনো দিন তারিখ দেওয়া হয়নি। এটা তো গেল বিএনপির সঙ্গে কথাবার্তা। এরপরে জামাত বলল যে ডিসেম্বর থেকে জুন যে সময়টার কথা বলছে তারা সেই সময়ের পক্ষেই রয়েছে। এর মাঝখানে তারা বিচার এবং সংস্কারের কথা বলেছে। আর এনসিপি সরাসরি তারা আগে সংস্কার, বিচার, এরপরে তারা নির্বাচন দেখতে চায়। এবং আগে তো তাদের এই 3টা দাবি ছিল, আগে বিচার, আগে সংস্কার, তারপরে বিচার, এরপরে হচ্ছে নির্বাচন। এরকম কথাবার্তাই ছিল। তারপরে তাদের তো আরো নানান সময় নানান দাবি ছিল, গণপরিষদ নির্বাচন, আগে স্থানীয় সরকার নির্বাচন। সেগুলো থেকে তারা কিছুটা বেরিয়ে আসলেও সংস্কার, বিচার এবং নির্বাচন, মানে একটা দীর্ঘ সময়ের কথা তারা ইঙ্গিত করছেন। এটা গেল এনসিপির কথা। পাশাপাশি তারা আরেকটা নতুন জিনিস নিয়ে আসলে, সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলের যতগুলো নির্বাচন সবগুলোকে অবৈধ ঘোষণা করা। এখন আমি যে 3টা দলের সঙ্গে বৈঠকের কথা বললাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, 3টার কার সঙ্গে কার মিল রয়েছে? বিএনপির সঙ্গে জামাতের মিল রয়েছে, বিএনপির সঙ্গে জামাত এবং এনসিপির মিল রয়েছে, এনসিপির সঙ্গে বিএনপি এবং জামাতের মিল রয়েছে, কার সঙ্গে কারো মিল নেই। এরপরে এই যখন প্রধান উপদেষ্টার জায়গা থেকে যখন প্রেস ব্রিফিং, উপদেষ্টার প্রেস সচিব যখন ব্রিফিং করলেন, প্রেস উইং যখন ব্রিফিং করলেন, সেখানে নির্বাচনের বিষয়ে স্পষ্ট কোনো কিছু বলা হয়নি। তারপরে বিএনপির পক্ষ থেকে যে 3 জনকে পদত্যাগের কথা বলা হইল, সেটার বিষয়ে তারা কোনো স্পষ্টত কিছু বলেনি। তার মানে জাতীয় ঐকমত্য, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের ঐকমত্য হচ্ছে না। হলেও যে কিভাবে হবে সেটার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এবং সেটার কোনো মানে একদম
কোনো কিছুই দেখা যাচ্ছে না যে হচ্ছে এদের সঙ্গে যে সরকারের এক ধরনের একটা ঐকমত্য তৈরি হইতে পারে সেই বিষয়ে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এনসিপি সরকারের পক্ষেই, সরকার যে টাইম ফ্রেম দিয়েছে তারা সেটার পক্ষেই, এবং বলা হয়ে থাকে এই টাইম ফ্রেমটা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বিবেচনা করে এনসিপির কথা মাথায় রেখেই দিয়েছে। কারণ ততদিনে এনসিপি দলটি গঠন হয়ে যাবে, তাদের হচ্ছে বিভিন্ন কমিটি হয়ে যাবে, তারা নিবন্ধন পেয়ে যাবে, সেই কারণে তাদের কথা বিবেচনা করে এরকম একটা টাইম ফ্রেম ঘোষণা করা হয়েছে। তো এনসিপি তো ওই সময়টা সমর্থন করবেই। তারপরে গত 7 মাস 6 মাস ধরে, এর আগে 7 মাস 6 মাস ধরে আমরা দেখিনি জামাত নির্বাচনের বিষয়ে সরকারকে খুব বেশি চাপ দিতে, এবং সময় নিয়েও তাদের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু এই বৈঠকের পর তারা অন্তত আমরা দেখলাম একটা সময়ের মধ্যে তারা ঢুকেছে, এবং তারেক রহমানের সঙ্গে জামাতের আমির দেখা করলেন না। এরপর আমরা দেখলাম তিনি মোটামুটি আগামী রমজানের আগেই তিনি নির্বাচন চেয়েছেন। অর্থাৎ নির্বাচনের বিষয়ে জামাতও কিছুটা প্রভাবিত হচ্ছে, এবং নির্বাচনের বিষয়ে জামাতও সরকারের উপর এক ধরনের কথা বলা শুরু করেছে। অর্থাৎ বিএনপি এবং জামাত নির্বাচনই চাচ্ছে, কিন্তু এই জায়গায় এখনো একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে, একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে এখনো সবাই সবার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিচ্ছে। এই যে বিএনপি 3জন উপদেষ্টার পদত্যাগ চাইলেন, বিশেষ করে 2জন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং হচ্ছে মাহফুজ আলম, এই দুজনের যে পদত্যাগ চাইলেন, এনসিপি কি বললেন? এরা আসলে আমাদের কেউ নয়, এরা অভ্যুত্থানের শক্তি হিসাবে, অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেখানে সরকারে গিয়েছে, অর্থাৎ অভ্যুত্থানের প্রতিনিধি তারা। তো ভালো কথা, কিন্তু আমরা দেখতে পেলাম গত কয়েক মাস ধরে এই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সঙ্গে এনসিপির সঙ্গে কি রকম দহরম মহরম, তাদের সঙ্গে কিভাবে কথা হয়, এবং এনসিপি কত সহজে যমুনায় ঢুকতে পারে, কত সহজে যমুনার সামনে বিক্ষোভ করতে পারে, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এই কারণেই এনসিপির ভূমিকা, সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সরকারেরও এনসিপির প্রতি এক ধরনের প্রেমের কারণে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকারের দিক থেকে বলা হচ্ছে এখন যদি তারা নির্বাচন করে তাহলে তারা সুষ্ঠু এবং ভালো নির্বাচন দিতে পারবে না, কারচুপি হবে নির্বাচনে। কিন্তু গত 10 মাসে তারা এমন কোনো পরিবেশের দিকে আগাইতেই পারে নাই যার জন্য তারা একটা স্পেসিফিক ডেট ঘোষণা করতে পারবে। তো এই সরকার আসলে আরো 10 মাস, আরো 1 বছর ক্ষমতায় থাকলেও সেই পথে আগাতে পারবে কিনা সেটাই বড় সন্দেহের বিষয়। আপনারা কি সরকারের মধ্যে কোনো লক্ষণ দেখছেন যে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী 1 বছরের মধ্যে তারা ঠিক করতে পারবে, তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, তারা একটা অথরিটেটিভ সরকার হইতে পারবে? অথরিটেটিভ বলতে ওই অটোক্রেসি আমরা বোঝাচ্ছি না, যেই সরকারের একটা পাওয়ার থাকবে, যেই সরকার মানুষের সবগুলো গণতান্ত্রিক অধিকার দিয়ে দেশকে সুষ্ঠুভাবে, শান্তিতে, সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সেই অথরিটির কথা বলছি। সেটা কি তৈরি করতে পারবে? আদৌ কি দেখা গেছে রাষ্ট্র পরিচালনায় এই সরকারের উপদেষ্টাদের দক্ষতার বিষয়টা কতটা স্পষ্ট হয়েছে এবং কতটা অদক্ষতা স্পষ্ট হয়েছে? নিঃসন্দেহে তাদের দক্ষতার চেয়ে অদক্ষতার বিষয়টাই বেশি প্রকাশ পেয়েছে। এখন প্রশ্ন হইল, যদি ঐকমত্য না ফিরে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? বিভিন্ন সূত্রে এবং বিভিন্ন খবর থেকে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না, যে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ তিনি এখনো একই মানসিক অবস্থায় রয়েছে যেটা নাহিদ ইসলাম বলেছেন। যদিও আমরা তার মুখ থেকে, তার প্রেস উইং এর মুখ থেকে আমরা শুনিনি যে হচ্ছে তিনি পদত্যাগ করতে চান, এরকম কথা তিনি ভাবছেন। নাহিদ ইসলামই একমাত্র সোর্স যিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান। এখন যদি জাতীয় ঐকমত্য তৈরি না হয় তাহলে কি তিনি পদত্যাগ করবেন? আগামী কয়েকদিন, এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট। এই সপ্তাহ অর্থাৎ ঈদের আগে এবং হচ্ছে এই মে মাসের এই বাকি যে কয়টা দিন, এই কয়টা দিনের মধ্যে যদি একটা ঐকমত্য না আসতে পারে তাহলে কি ইউনূস পদত্যাগ করবেন? আর যদি আসে তাহলে তো তিনি থাকছেন, কিন্তু না আসার সম্ভাবনাটাই বেশি। তাহলে কি ইউনূস থাকছেন? এখন অনেকেই যে দাবিটি করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের, তার যে জনপ্রিয়তা কেমন, তার জন্য মানুষ কেমন কাদাকাদি করে, তার জন্য মানুষ কেমন রাস্তায় নেমে আসে, এবং মানুষ কি পরিমাণ হাহাকার পড়ে যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, এক ধরনের সিম্প্যাথি গেইন করার জন্যই তিনি হচ্ছে এরকম একটা কথা বাজারে ছড়িয়েছেন। যদি সেটা হয়ে থাকে তাহলে ঐকমত্য বা ঐকমত্য হচ্ছে কি হচ্ছে না এগুলা কোনো বিষয় যায় আসে না, তিনি ক্ষমতায় থাকছেন, তিনি জাস্ট যাচাই করতে চাইলেন। আর যদি সত্যিকার অর্থেই তিনি ভেবে থাকেন তাহলে যদি ঐকমত্য না
হয়ে থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ছাড়া আমি আসলে আর কিছুই দেখছি না। তবে তিনি আসলে থেকেও যে খুব বেশি লাভ হবে এটাও মোটামুটি স্পষ্ট। গত 10 মাসে এমন আহামরি সরকার কিছুই করতে পারেনি, যার কারণে আসলে আমরা তাকে নিয়ে খুব বেশি প্রফুল্ল হব। তিনি যে রাজনৈতিক ঐক্যটা ছিল তিনি সেটা নষ্ট করেছেন। সরকারি যে প্রতিষ্ঠান, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে গুরুত্বপূর্ণ বাহিনীর সঙ্গে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এই সরকারের সঙ্গে নষ্ট হয়ে গেছে। সবগুলো সম্পর্ক ভেঙে চুরে খান খান হয়ে গেছে। শুধুমাত্র এনসিপির সঙ্গে এই সরকারের দহরম মহরম সম্পর্ক থাকলো। তাহলে কি শুধুমাত্র ওই কয়েকজন এনসিপির পুরা দেশে এখন খোঁজ করলে 20,000 নেতাকর্মীও পাওয়া যাবে না, ওই কয়েকজনের জন্যই তিনি এত কিছু করছেন? বাকিদের কথা তিনি ভাবছেন না? যদি সেরকম হয়ে থাকে তার সত্যিকার অর্থে এই চেয়ার ছেড়ে দেওয়া উচিত। তবে ছাড়লেও আসলে কিভাবে, কারণ এই সরকারটা এমন একটা সরকার, এরা খুব সহজে চাইলেও বিদায় নিতে পারে না। এদের বিদায়ের জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করতে হয়, না হলে বিদায়টা খুব সুখকর হয় না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।